এই যে কাশফুলটা আমি দেখাচ্ছি, এই কাশফুলের একটা ভিডিও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং আমার যারা পরিচিত, আমি এই তাদেরকে এই ভিডিওটা দেখাতে চেষ্টা করছি। তার একটাই কারণ, কাশফুলের সম্পর্কে আমরা ছোটোবেলা থেকে শুধু দেখি যে দুর্গাপুজোর সময় কাশফুল পাওয়া যায়, কিন্তু সেই কাশফুলটা তার একটা গুরুত্ব আছে আমাদের সমাজে, তার একটা বিরাট বড় গুরুত্ব আছে, রোল আছে। যেহেতু এটা সারা পৃথিবীতে বা ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে ভারতেই এটা বেশিরভাগ অঞ্চলে আছেই, তো এই দুর্গাপুজোর সময় আমরা এটাকে নিয়ে আমরা খুব মনে করি যে একটা কাশফুল এসে গেছে, তার মানে কাশফুল ফুটেছে, তার মানে স্বাভাবিক কারণে আমাদের উৎসব শুরু হয়ে গেছে। তো এইরকম একটা শরৎকালে আমরা দেখতে পাই এই ফুলগুলো, এখনো এই ফুলগুলো আছে, যদিও এখন শরৎকালের অনেকটা শেষের দিকে, বেশিরভাগ গাছ প্রায় মৃতপ্রায়। তো আমি এইটার কিছু ভালো দিক, কেন, কোথায় হয়, এর মৃত্তিকা কীরকম, কোন মৃত্তিকায় জন্মায়, আমাদের কি উপকারে লাগে, এমনকি এই যে আখ গাছ আছে, সেই আখ গাছগুলোর সঙ্গে এদের হাইব্রিডাইজেশন করা হয়েছে। কেন করা হয়েছে? তার কারণে রেজিস্ট্যান্স ভ্যারাইটিস তৈরি করা হয়েছে। অর্থাৎ স্বাভাবিক কারণে এই প্ল্যান্টটা একটা এর অত্যন্ত মেডিসিনাল ভ্যালু আছে। মেডিসিনাল ভ্যালুর দিক থেকে আমরা এর গুরুত্ব আছে। আর এটা হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি কনজারভেশন বা সয়েল কনজারভেশনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশেষ করে আমরা দেখতে পাই যে নদী যেখানে বয়ে গেছে, সেই নদীর পাড়ে অনেক জায়গায় আমরা দেখতে পাই এই প্ল্যান্টগুলো ওখানে জন্মেছে। এই জন্মানোর পরে দেখা যায় যে মাটির যে বালু অংশটা, সেটাকে সয়েল বাইন্ডার হিসাবে এই গাছগুলো আমাদের উপকারে লাগছে, যে এই সয়েল বাইন্ডার হিসাবে এটা আমাদের কাজে লাগে। আর প্লাস এর যে অংশগুলো, এর যে মানে মারা যাওয়ার পর যে অংশগুলো, সেগুলোকে নিয়ে অনেকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। তারপরে এর ফাইটোকেমিক্যালস থেকে মেডিসিনাল ভ্যালু আছে। প্লাস হচ্ছে এই ফুলকে আমরা শরতের আগমন হিসেবে দেখি। শরতের আগমনে এই প্ল্যান্ট আমাদের অত্যন্ত কাজে ব্যবহার হয়, সুন্দর পরিস্থিতির জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। প্লাস আরও একটা জিনিস এখান থেকে বলি, যে এই প্ল্যান্ট আমাদের যে আখ গাছ আছে, সেই আখ গাছের সঙ্গে হাইব্রিডাইজেশন টেকনিকের মাধ্যমে রেজিস্ট্যান্স ভ্যারাইটিসও তৈরি করা হয়। সেই রেজিস্ট্যান্স ভ্যারাইটিস তৈরি করে আমরা আখ গাছের মানে যাতে ফলন ভালো হয়, যাতে রোগ নিরাময় হয়, সেটাও আমরা এটা দেখি। এছাড়া বিভিন্ন কাজে আমরা কাশফুল ব্যবহার করি, সেই জিনিসগুলো আমি এটা তুলে ধরার চেষ্টা করছি সবার কাছে, যাতে এই কাশফুল শুধুমাত্র যে আমাদের ফুটে শরতের সময় ফুটলো, আমরা দেখলাম, একটু আনন্দ পেলাম, সেরকম নয়। আমি কাশফুলগুলোকে যাতে সবার মধ্যে মানে বুঝতে পারে যে এই উদ্ভিদটার গুরুত্বটা কি, সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমি ডক্টর মৃণাল কান্তি দে। আমার ভিডিও ক্লিপসগুলোকে, যে অডিওটা আমি রেডি করি, সেটাতে ইংলিশ এবং বাংলা দুটোতেই আমি তৈরি করি, কারণ আমাকে বেশ কিছু ছাত্রছাত্রীদের অনুরোধ আমাকে এই বাংলা এবং ইংরাজিতে করার জন্য প্রস্তাব দিয়েছে। সেই কারণে আমি স্পিচ রেডি করছি। কাশফুল প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্বের প্রতীক। কাশফুলটার বৈজ্ঞানিক নাম স্যাকারাম স্পন্টিনিয়াম, একটি দীর্ঘজীবী বহুবর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ, যা ঘাস পরিবারের অর্থাৎ পোয়েসির অন্তর্গত। এটি ভারতের অন্যতম পরিচিত প্রাকৃতিক ঘাস, বিশেষ করে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার তীরে, রাস্তার ধারে এবং পতিত জমিতে সহজেই জন্মে। শরৎকালে সাদা তুলোর মতো কাশফুলের দোল খাওয়া দৃশ্য প্রকৃতির এক অনন্য রূপ, যা বাংলার দুর্গাপূজার আগমন বার্তা বহন করে। কেবলমাত্র নান্দনিক সৌন্দর্য নয়, কাশফুল পরিবেশগত ভারসাম্য, মৃত্তিকা সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাশফুলের ইতিহাস এবং শ্রেণীবিন্যাস জানতে গেলে স্যাকারাম গণের অন্তর্গত প্রায় 35 থেকে 40টি প্রজাতি উষ্ণ এবং উপ উষ্ণ অঞ্চলে বিস্তৃত। স্যাকারাম স্পন্টিনিয়াম হল আখের এক প্রাকৃতিক পূর্বপুরুষ। বহু শতাব্দী ধরে এই প্রজাতি আখের জাত উন্নয়নে ব্যবহার হয়ে আসছে, বিশেষ করে রোগ প্রতিরোধ, খরা সহনশীলতা ও শক্ত কাঠামো গঠনে।
এর উৎপত্তি ভারতবর্ষের ইন্দো গাঙ্গীয় সমভূমিতে বলে মনে করা হয়। ধীরে ধীরে এটি দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিস্তৃত হয়েছে। শক্তিশালী ভূগর্ভস্থ মূল ও বীজ দ্বারা বংশবৃদ্ধির ক্ষমতা থাকায় এটি নানান পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়েছে। ইতিহাসের ধারায় একে যেমন ভূমিক্ষয় রোধকারী উদ্ভিদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তেমনি অনেক কৃষি জমিতে একে আগাছা হিসেবেও বিবেচনা করা হয়। স্যাকারাম স্পন্টিনিয়ামের বাসস্থান হল কাশফুল প্রধানত উষ্ণ উপউষ্ণ অঞ্চলে জন্মে। এটি নদীর তীর, খাল, বন্যাপ্লাবন সমভূমি, পতিত জমি, রাস্তার ধারে ঢালুভূমি, জলাভূমির আশেপাশে ভালোভাবে জন্মে। ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে, আসাম ও উড়িষ্যায় এদের ঘন উপস্থিতি লক্ষ্য করা যায়। এই উদ্ভিদ খোলা রৌদ্রোজ্জ্বল স্থানে সর্বাধিক বৃদ্ধি পায়। গভীর মূলের জন্য এটা বন্যা ও খরার মধ্যেও বেঁচে থাকতে পারে। নদী তীরে এটি প্রাকৃতিক বাঁধের মতো ভূমিক্ষয় রোধ করে এবং আশেপাশের প্রাণীকুলের জন্য আশ্রয়স্থলও তৈরি করে। ঘনত্ব ও বৈচিত্র্যের দিক থেকে কাশফুলের ঘনত্ব পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হয়। উর্বর গঙ্গার তীরবর্তী সমভূমিতে 100 বর্গমিটারে প্রায় 50 থেকে 100টি গুচ্ছে জন্মে ঘন বনানীর মতো এলাকা তৈরি করে। তবে তৃণভোজী বা মিশ্র উদ্ভিদের অঞ্চলে এটি ইম্পারেটা সিলিন্ড্রিকা, সাইনোরন ডেকটাইলন, ভেটিভেরিয়া জিনানয়েডিস প্রভৃতি ঘাসের সঙ্গে একত্রে বৃদ্ধি পায়। যদিও এটি একক প্রজাতি, তবু জেনেটিক বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। উচ্চতা, পাতার প্রস্থ, ফুল ফোটার সময় ও মৃত্তিকার লবণাক্ততা, সহনশীলতার অঞ্চলভেদে পার্থক্য দেখা যায়। এই বৈচিত্র্য কৃষি ও পরিবেশ বিজ্ঞানের গবেষণায় বিশেষ তাৎপর্যপূর্ণ। কাশফুলের জনসংখ্যা গুচ্ছাকারে গঠিত ভূগর্ভস্থ মূল থেকে গজায়। প্রতিটি গুচ্ছ থেকে একাধিক কাণ্ড বা কঞ্চি বের হয়। বর্ষাকালে এর অঙ্কুরোদ্গম হয় এবং শরৎকালে ফুল ফোটে। এটি বীজ ও মূল উভয় প্রক্রিয়ায় বংশবিস্তার করে, ফলে পতিত ভূমি বা নদী তীরে দ্রুত বিস্তার লাভ করে পুরনো গাছের সঙ্গে নতুন কঞ্চির উদ্ভব চলতে থাকে, ফলে এটি স্থিতিশীল জনসংখ্যা বজায় থাকে। ঋতুভিত্তিক কিছু এর পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন কাশফুলের জীবনচক্রে ঋতু পরিবর্তন খুব স্পষ্ট। যেমন বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর দ্রুত বৃদ্ধি পায়, সবুজ পাতার প্রাচুর্য আসে। শরৎ অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর দুধসাদা ফুলে ঢাকা মাঠ, প্রকৃতির এক অপার সৌন্দর্য, দুর্গাপুজোর আগমন বার্তা। শীতকাল অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারি মূল মরে যায়, বীজ ছড়িয়ে পড়ে, মূল মাটির নিচে সুপ্ত অবস্থায় থাকে। গ্রীষ্ম মার্চ থেকে মে নতুন কঞ্চি জন্মায়, বৃষ্টি আসার পূর্বাভাসে আবার প্রাণ ফিরে পায়। কাশফুল প্রকৃতিতে নানা উপায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন মৃত্তিকা সংরক্ষণ, আবাস সৃষ্টি, কার্বন শোষণ, বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সূচক ইত্যাদি ভূমিকা পালন করে থাকে। কিছু হুমকিও রয়েছে, অর্থাৎ কিছু থ্রেটসও রয়েছে। যদি কাশফুল শক্তিশালী অভিযোজিত, তবুও কিছু মানব সৃষ্টি হুমকির মুখে পড়ছে। যেমন বাসস্থান ধ্বংস হচ্ছে, অতিরিক্ত পশুচারণের ফলে ধ্বংস হচ্ছে, ঘাস পুড়িয়ে দেওয়া হচ্ছে, দূষণ ও নগরায়নের ফলে মাটির রাসায়নিক গঠনের পরিবর্তনের ফলে নষ্ট হচ্ছে, মানব ব্যবস্থাপনা একে আগাছা হিসেবে ধ্বংস করায় পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। কাশফুলের কিছু নির্ভরযোগ্য প্রাণীর কথা বলি। কাশফুলের গুচ্ছ অনেক প্রাণীর আশ্রয়স্থল। ছোট পাখি যেমন মুনিয়া, বয়া, বক জাতীয় পাখি এদের গাছে বাসা বাঁধে। কিছু ইঁদুর, বেজি ইত্যাদি ছোট্ট স্তন্যপায়ী প্রাণী এতে আশ্রয় নেয়। প্রজাপতি, ঘাসফড়িং, মৌমাছি প্রভৃতিরা এটা ফুল থেকে মধু ও পরাগ সংগ্রহ করে। ব্যাঙ, গিরগিটি, অন্যান্য সরীসৃপ প্রাণী ঘন পাতার নিচে আশ্রয় নেয়। অর্থনৈতিক দিক থেকে কাশফুল ভূমিক্ষয় রোধে ব্যবহার হয়, পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়, হস্তশিল্পে ব্যবহার হয়। বিশেষ করে শুকনো কঞ্চির দ্বারা ছাউনি, ঝুড়ি, কাগজের পাল্প ও জ্বালানি তৈরি হয়। জিন উৎস, আখের উন্নত জাত তৈরিতে ব্যবহার করা হয়। জৈব জ্বালানি হিসেবে উচ্চ জৈব ভর থাকার ফলে বায়োগ্যাস ও ইথানল উৎপাদনে সহায়ক। কাশফুলের কিছু ঔষধি গুণও রয়েছে। প্রাচীন আয়ুর্বেদে কাশফুল উল্লেখযোগ্যপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মূলের নির্যাস মূত্রবর্ধক, ঠান্ডা প্রকৃতির ও শরীর ঠান্ডা রাখতে ব্যবহার হয়।
জন্ডিস, মূত্রনালীর সংক্রমণ, শ্বাসজনিত সমস্যায় ব্যবহৃত হয়। আধুনিক গবেষণায় দেখা গেছে এতে প্রদাহনাশক, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। কিছু গবেষণায় রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও ভূমিকা নিয়েছে। মানুষের স্বাস্থ্য ও পরিবেশে কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। যদিও কাশফুলের উপকারিতা বহু, তবু কিছু নেতিবাচক প্রভাব তো রয়েছে। ফুলের সূক্ষ্ম তুলোর মতো রেণু বাতাসে ভেসে সংবেদনশীল মানুষের শ্বাসকষ্ট, অ্যালার্জি, চর্মরোগ সৃষ্টি করতে পারে। কৃষিক্ষেত্রে এটি দ্রুত বিস্তার লাভ করে চাষযোগ্য জমিতে আগাছা হিসেবে ক্ষতি করে। ঘন ঝোপ জলে বাধা সৃষ্টি করে খালবিলের জলপ্রবাহ বিঘ্ন ঘটায়। অতএব পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এটি নিয়ন্ত্রিতভাবে সংরক্ষণ করা প্রয়োজন। কাশফুল প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে পরিবেশগত ভারসাম্যেরও প্রতীক। কাশফুলের মধ্যে কিছু রাসায়নিক উপাদানও রয়েছে, যেমন ফ্ল্যাভোনয়েডস, স্যাপোনিন, ফেনোলিক যৌগ ও অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, খনিজ পদার্থ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি রয়েছে। এই উপাদানগুলো কাশফুলের সম্ভাবনাময় ভেষজ গবেষণার ক্ষেত্রে হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। Research activity and voice by Dr. Mrinal Kanti De and video compiler Sangita Mondol. Thank you for good watching. এক মাস পরে আমরা কাশফুলের যে কি অবস্থা সেটা দেখাবার জন্য একটু এসেছিলাম। কাশফুল যখন ফুটে তখন যতটাই সুন্দর, ঠিক এক মাস পরে কাশফুল যখন আস্তে আস্তে শেষ হয়ে যায়, মানে অর্থাৎ কাশফুলের গাছগুলো শুকিয়ে যায়, তখন তার পরিস্থিতিটা ঠিক কী আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। তো এই হচ্ছে পরিস্থিতি কাশফুলের শেষ। কিছু পাখি, ছোট ছোট পাখি, বিশেষ করে ছোট টিয়া পাখি, চুড়ি পাখি, এগুলোতে এত সুন্দর এনজয় করে, তো সেইটার ছবি একটু তুলে ধরার চেষ্টা করছি। ফুল যখন একেবারে শেষের দিকে, তখন ঠিক গোটা গাছটাই এইরকমভাবে আস্তে আস্তে করে পুরো কমে যায়। আমি একটা গাছকে নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে পুরোটা ঝরে ঝরে পড়ে যাবে। একটা করে আমি যদি এই দানা তুলে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে একটা অংশ এই যে হাতে নিয়ে দেখাচ্ছি, এটা এর মাঝখানে ভেতরে কিছু দানা রয়েছে। এই দানাগুলোই পরবর্তীকালে পড়ে। দানাগুলো ঠিক ছোট ছোট বলে খুব বোঝা যাচ্ছে না, এতে দানা রয়েছে। বাতাসের মধ্যে এই দানাগুলো পড়ার পর সেখান থেকে আবার পরের বছর জন্ম নেয় নতুন কাশফুলের গাছ। এই যে এই দানাগুলো খুবই ছোট। এরা যখন এনভায়রনমেন্টাল কন্ডিশন ফেভারেবলে থাকে, তখনই কেবল এই দানাগুলো থেকে নতুনভাবে অঙ্কুরিত হয়।